উজান থেকে এটা ভাটিতে যাবে। আমি আপনি যদি এটার সঙ্গে তাল মিলাইতে না পারি, তাহলে স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। সময়ও এরকম, আমি হাসি আর আমি কাঁদি, যাই করি না কেন, সময় কিন্তু এক সময় আমাদেরকে ছেড়ে চলে যায়। এই এদেরকে একটু স্টপ করে। এই চলে যাওয়ার সময়কে যদি শক্ত করে ধরা না যায়, তাহলে দিন পেরিয়ে সপ্তাহ চলে যায়, সপ্তাহ পেরিয়ে মাস চলে যায়, মাস পেরিয়ে বছর চলে যায়, এক সময় জীবনই চলে যায়। তো এই সংক্ষিপ্ত জীবনে করব কি? তাহলে এই সংক্ষিপ্ত জীবনে কি কাজ করলে জীবনটা অর্থবহ হবে? আসলাম, গেলাম, খাইলাম, বয়স হয়ে গেল, এক সময় মরে গেলাম, শেষ তো জীবন। কিন্তু এই জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ যে কাজ করে, যারা কষ্ট করে, যারা পরিশ্রম করে, যারা মাথার ঘাম পায়ে ফেলে, তারা স্মরণীয় হয়ে থাকে। আর যারা মাথার ঘাম পায়ে ফেলতে পারে না, আরাম আয়েশের জিন্দগি বেছে নেয়, তাদেরকে জগতের মানুষ বেশি দিন মনে রাখে না। আমাদের এই অঞ্চলে দেখেন, জ্ঞানী গুণী মানুষ যদি আমরা খুঁজি, তাহলে দেখবেন কিছু মানুষ আছে যাদেরকে আমরা ভুলতে পারি না, মৃত্যুর পরেও ভুলতে পারি না। আবার উল্টাও আছে, অনেক মানুষ আছে যাদের মৃত্যুর পরে, কবরস্থ করার পরে তাদেরকে কেউ আমরা স্মরণ করি না। আমি সবসময় এই কথাটা বলে থাকি, আরো আমার বক্তৃতায় আপনারা শুনবেন। সমাজে যারা খারাপ লোক হয়, তাদেরকে মানুষ তাদের নামের পরিবর্তে খারাপ নামে দিয়ে ডাকে। তার দুনিয়াতে সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ উদাহরণ হলো মীর জাফর। আপনারা কি কেউ মীর জাফরকে দেখেছেন? তো মীর জাফরকে গালি দেন কেন? মীর জাফর করে গালি দেন না কেন? দেন। মীর জাফর তো কেউ দেখি নাই আমরা। কিন্তু মানুষকে, একটা মানুষ যদি কথায় কাজে মিল না থাকে, ব্যবসা বাণিজ্যে এলোমেলো করে, উল্টাপাল্টা কাজ করে, মিথ্যা বলে, নেফাকি করে, প্রতারণা করে, তার নাম দেই আমরা মীর জাফর। অথচ তার আসল নাম কিন্তু মীর জাফর না। দেখবেন এই আকিল শাহ বাজারে ব্যবসা করেন, সে আর মারকুলি বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করে, মাল আনা নেওয়া করে। এক সময় ওই ব্যবসায়ীর সঙ্গে টাকা আনা নেওয়া নিয়ে বিবাদ বেঁধে যায়। ও বলে তোমার কাছে আমি 10 লাখ টাকা পাই, ও বলে টাকা দিয়ে দিছি, ও বলে তুমি দাও নাই, ও বলে টাকা দিয়ে দিছি। এরপরে সালিশ ডাকে একসাথে হয়। যার কাছে টাকা পাবে সে অবলীলায় বলে দেয় যে তুমি আমার কাছে 1 টাকাও পাও না। যে টাকা পাবে তার মনের ঘৃণাবোধ থেকে একটা গালি দেয়, তুই আসলে একটা বড় ধরনের মীর জাফর। বলে না এরকম? তো আমরা তো কেউ মীর জাফর দেখি নাই। তো আমরা তো সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর কি করেছে তা কেউ দেখি নাই, শুনেছি, পড়েছি। বিশ্বাসঘাতকতা করেছে মীর জাফর, বিশ্বাসঘাতকতা করেছে সিরাজউদ্দৌলার সঙ্গে। এই বাংলা, বিহার, উড়িষ্যার যত ঐতিহাসিক বিষয় আছে, সেই ইতিহাসটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এই অঞ্চলকে বিক্রি করে দিয়েছিল মীর জাফরের ষড়যন্ত্রের কারণে। এই জন্য আমরা আমাদের সন্তানদের নাম কেউ মীর জাফর রাখতে চাই না। আপনারা কেউ সন্তান, নাতি নাতনির নাম মীর জাফর রাখেন? কেন রাখেন না? কেন রাখেন না? এই জন্য রাখেন না যে মীর জাফর আর কোনো মানুষের নাম না। মীর জাফর হলো একটা প্রতারণা, সততা, বিশ্বাসঘাতকতার প্রতীক। যেই বিশ্বাসঘাতকতা করে একেই বলে মীর জাফর, ওর নাম কিন্তু মীর জাফর। এরকম উল্টা আছে যারা সমাজে ভালো কাজ করে, যারা সমাজে উত্তম কাজ করে, যারা সমাজে উত্তম কাজ করে মারা যায়, যাদের প্রতিষ্ঠান থেকে যায়, স্কুল প্রতিষ্ঠা করেছে, কলেজ প্রতিষ্ঠা করেছে, মসজিদ বানিয়েছে,
মাদ্রাসা বানিয়েছে, কবরস্থান বানিয়েছে, রাস্তাঘাট বানিয়েছে, মানুষের কল্যাণে কাজ করেছে। এই সমস্ত মানুষ মৃত্যুর পরেও শত শত বছর তাদের কর্মের মাধ্যমে আমাদের কাছে জীবিত আকারে থাকে। আমরা মসজিদে নামাজ পড়তে যাই, আস্মরণ করি এই মসজিদটা অমুক উদ্যোগ নিয়ে বানিয়েছিল, এই মাদ্রাসাটা অমুক চেষ্টা করেছিল, কষ্ট করেছিল, তাই মাদ্রাসাটা হয়েছে। গতকালকে গিয়েছিলাম আমি বিবিয়ানা কলেজে। এই অঞ্চলে যে কয়টা সবচাইতে সুন্দর কাজ করেছেন সমাজের লোকেরা, তার মধ্যে মনে হয়েছে আমার কাছে বিবিয়ানা কলেজ যারা প্রতিষ্ঠা করেছেন তারা সবচাইতে সুন্দর একটা কাজ করেছেন। তাহলে যারাই কাজ করেছেন, আমরা যখনই বিবিয়ানা কলেজে যাব, ছাত্রদের সঙ্গে কথা বলবো, শিক্ষকদের সঙ্গে কথা বলবো, ওই জায়গাটা দেখবো, হোস্টেল দেখবো, বাকি অঞ্চলের ছেলেরা মেয়েরা এখানে লেখাপড়া করতেছে, এটা যখন আমরা দেখবো তখন আমাদের মাথায় আসবে এত সুন্দর কাজটা কারা করলো, কে ছিল সে, আমাদের মাথায় এটা আসে। আর যখন দেখি বিশ্বাসঘাতকতা করে তখন আমাদের মাথায় আসে এই লোকটার নাম হইল মির্জাফর। সমাজটা এরকমই, আল্লাহ তাআলা মানুষকে এইভাবেই বানিয়েছে, এভাবেই দেখি আমরা। এখন প্রশ্ন হলো আমরা কি করবো? তাই আমরা কি ঘুষ, দুর্নীতি, সুদ এই রাস্তা বেছে নিব, মির্জাফরের রাস্তা বেছে নিব, নাকি আমরা সত্য প্রতিষ্ঠাকারী ব্যক্তিত্বের রাস্তা বেছে নিব? যদি আমরা মির্জাফরের রাস্তা বেছে নেই, আমাদেরও মৃত্যুর পরে আমাদের দশা একই হবে। মানুষ যেরকম মির্জাফরকে গালি হিসেবে ব্যবহার করে, আমাদের নামও ইতিহাসে একইভাবে ঘৃণার পাত্র হিসেবে লেখা থাকবে। আর যদি আমরা ভালো পথ ধারণ করি, সত্য প্রতিষ্ঠার কাজ করতে চাই, ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, মানুষের কল্যাণ করতে চাই, মসজিদ, মন্দির, রাস্তাঘাট, সদকায়ে জারিয়ার কাজ করতে চাই, নিজের পকেটের টাকা খরচ করে করতে চাই, মানুষকে নিয়ে করতে চাই, সরকারের টাকা খরচ করে করতে চাই, তাহলে ইতিহাসের পাতায় আমরা যারা তা করবে তারা স্মরণীয় হিসেবে লেখা থাকবে। তো রাস্তা দুইটা, এক হলো মির্জাফরের রাস্তা, আর এক হলো সৎ মানুষের রাস্তা। আমরা আপনাদেরকে একটা কথা বলতে পারি, যদি কোনোদিন আমরা এই সুযোগ পাই, এই দেশ পরিচালনা করার সুযোগ পাই, আমি আপনাদেরকে একেবারে সিউরিটি দিয়ে একটা কথা বলতে পারি, আমাদের পক্ষে যদি দেশ চালানোর সুযোগ কোনোদিন হয়, আমরা সরকারের কর্তৃক প্রদত্ত একটা টাকাও তসরুফ হইতে দিব না। আমরা যদি কোনোদিন দেশ পরিচালনা করার সুযোগ পাই, আপনি দেখবেন একজন দরিদ্র মানুষ তার ন্যায্য হিস্সা কিভাবে বুঝে পায়। আমরা দেখাতে চাই, এই কথা দেখাতে চাই, 50 বছরে দেশ যারা শাসন করেছেন তারা দেশের মানুষের চিন্তার চাইতে নিজের পকেট ভর্তির চিন্তাই বেশি করেছেন। আমাদের সামনে এখন অপশন এসেছে, যদি আপনারা আমাদেরকে সাহায্য করেন, সমর্থন করেন, আমাদের সঙ্গে কাজ করেন, বন্ধুর মতো ভাইয়ের মতো কাজ করতে চান, তাহলে আমরা একটা কথা দিয়ে যাই, আমরা আমাদের বাংলাদেশকে এমন ভাবে সাজাতে চাই যেখানে একজন যুবতী নারী একা হেঁটে যাবে, কিন্তু তার দিকে কেউ চোখ তুলে তাকানোরও সাহস খুঁজে পাবে না। এই নিরাপত্তা কে দিবে? এই নিরাপত্তা দিতে গেলে তো ভালো মানুষ দরকার, এই নিরাপত্তা দিতে গেলে তো সৎ মানুষের প্রয়োজন। আপনি দেখেন, যে নেতা নিজে তার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, সে জনগণের স্বার্থ শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারে না। কি তার নিজের পকেট ভরবে, নাকি পাঞ্জাবির পকেট ভরবে, নাকি ব্যাংক ভরবে, নাকি নিজের বাড়ি করবে, নাকি নিজে গাড়িতে চড়বে, নাকি মানুষের পকেট ভরবে, এই চিন্তা করতে করতেই তাদের সময় চলে যায়। আমার ধারণা, আমি মনে করি আমরা সারা বাংলাদেশ ঠিক করতে না পারলেও অন্তত আপনারা যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমরা উদ্যোগ নিয়ে আমাদের মাতৃভূমি দিরাই সাল্লাকে আমরা পরিপূর্ণভাবে মডেল রাজনৈতিক কেন্দ্রে পরিণত করতে চাই। আমরা সারা বাংলাদেশ ঠিক করতে পারবো না, কিন্তু আমরা তো আমার মাটিকে ঠিক করতে পারবো। আমরা চাইলে সারা বাংলাদেশের অবস্থার পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা চাইলে আমাদের মা, আমাদের মাটি, আমাদের জন্মভূমি, আমাদের থানা, আমাদের ইউনিয়ন অফিস, আমাদের উপজেলা অফিস, আমাদের টিওনো, আমাদের এসিলেন্ট, আমাদের সরকার, আমাদের থানাগুলোতে যে পুলিশ থাকে, তাদেরকে নিয়ে আমরা এমন ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে মানুষ তার নিজের শান্তির ঠিকানা খুঁজে পাবে। মানুষের যদি শান্তি না থাকে,
টাকা দিয়ে মানুষের পেট ভরানো যায়? কেউ কাউকে ঘরের ভিতরে টাকা দিয়ে আসে না। মানুষ কি চায়? মানুষ চায় তার আত্মসম্মান, ইজ্জত এবং নিজস্ব স্বকীয়তা নিয়ে বেঁচে থাকতে চায়। মানুষ চায় আমাকে কেউ অযথা নির্যাতন নিপীড়নের শিকার করবে না, তার নিশ্চয়তা চায়। মানুষ কি চায়? মানুষ চায় আমি আমার সম্পদ করব, আমি কৃষিকাজ করব, আমি আমার সন্তান নিয়ে বাঁচতে চাই, আমি আমার সংসার চালাতে চাই, অযথা আমি নিপীড়ন নির্যাতনের শিকার হতে চাই না। আচ্ছা বলেন, কোন নেতৃত্ব কিংবা কোন রাজনৈতিক দল নিজেই যদি নির্যাতনের অংশ হয়, তাহলে তারা জনগণকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারে? সামান্য স্বার্থ যদি থাকে, ধরেন কোনো কারণে আপনারা আমাদেরকে ভোট দিলেন, আমরা এমপির দায়িত্বে গেলাম, নিজেই টাকা মারাতে লেগে গেলাম, নিজেই লেগে গেলাম বিল বাদলের মালিক হব, নিজেই লেগে গেলাম খুঁজে খুঁজে কোন বিল্ডিং এর মালিক হইতে চাই, নিজেই লেগে গেলাম খুঁজে খুঁজে কোন জায়গায় একটা খাস জায়গা আছে এটা দখল করতে চাই, নিজেই লেগে গেলাম পরিকল্পনা করে কোন জায়গায় কাকে দিয়ে মারামারি লাগাইলে পরবর্তীতে ওসিকে বললে পরে একটাকে ধরে নিয়ে আসবে আর একটাকে শাস্তি দেবে, আর মাঝখান থেকে আমি বলবো চুরিরে বলবো চুরি কর আর গৃহস্থরে বলবো সজাগ থাক। নেতা যদি এই কাজে জড়িত হয়ে যায়, তাহলে সেই ভূখণ্ডের জনগণের রাস্তা নাই, তারা নির্যাতন নিপীড়ন ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা খোলা থাকে না। নেতৃত্বের এই জায়গায় বড় ধরনের পরিবর্তন দরকার। আমি বেশ আগেও বলেছি, আপনি একটা বাসে উঠবেন, তেতুইয়াতে বলেছিলাম একটা বাস দিরাই থেকে রওনা দিছে, এই বাস সিলেটে যাবে। দিরাই রাস্তায় গিয়া দেখেন যে বাসের ড্রাইভার একটু তালমাতাল, ডাইনে একবার নেয় বামে একবার নেয়, মনে হচ্ছে লোকটা স্বাভাবিক না, হয় রাতে ঘুমায় নাই অথবা মাদকাসক্ত। আপনি তো প্যাসেঞ্জার, আমিও তো প্যাসেঞ্জার, 50 জন প্যাসেঞ্জার আছে বাসে, একটা লোক গাড়ি চালায় আর একটা লোক হেল্পার, আর আমরা আছি 50 জন। সন্দেহ লাগতেছে, কিরে এরকম করে কেন? এই অস্বাভাবিক গাড়ি চালায় কেন? অস্বাভাবিক গতি, মনে হয় এই চলে গেলাম, এই পড়ে গেলাম। আচ্ছা বলেন, এই গাড়ির ড্রাইভার গাড়ি চালায়, আমি প্যাসেঞ্জার, আমি গাড়িতে উঠছি, 200 টাকা দিয়ে টিকিট কেটেছি, উঠলাম সেখানে, ওঠার পরে মাঝ রাস্তায় গিয়ে দেখি গাড়ির ড্রাইভার স্বাভাবিক নাই, গাড়ির ড্রাইভার টালমাটাল 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 করে। আমার মধ্যে ভয় কাজ করে, এই বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাহলে এই 50 জন যাত্রী আর একজন ড্রাইভার, 50 জন যাত্রী আর একজন হেল্পার। যদি কোনো কারণে ভুলে আমরা এমন গাড়ির সিটে জায়গা করি, টিকিট কাটি এবং উঠি, এরপরে যদি দেখি গাড়ির ড্রাইভার ডাইনে বামে করে, গাড়ির হেল্পার ডাইনে বামে করে, আমি একজন প্যাসেঞ্জার হিসেবে ওই ড্রাইভার যদি মাতাল হয়, তাহলে আমাকে ওই হাওরের মধ্যে ফেলা ছাড়া ওই ড্রাইভারের সামনে আর কোনো পথ খোলা নেই। তা আমরা তো জনগণ, আমরা তো হাওড়ে যেতে চাই না, আমি তো সিলেট যেতে চেয়েছিলাম, আমি তো চেয়েছিলাম সিলেট যাব, আমি তো চাই নাই হাওরের মধ্যে গাড়ি নিয়ে পড়ে জীবনের সবকিছু ক্ষয় করে দেবো, তা তো আমি চাই নাই। আমি চাই 200 টাকা দিয়ে টিকিট কেটেছি, আমি সিলেটে যেতে চাই, আমি সময় মতো সিলেটে যেতে চাই। এই সময় মতো সিলেটে যেতে চাইলে যদি আমরা সঠিক বাসে উঠতে না পারি, তাহলে জনগণের পক্ষে কোনোদিন তার গন্তব্যস্থল সিলেটে গিয়ে পৌঁছা সম্ভব হবে না। নেতৃত্বের এরকম ভূমিকা। আপনি দেখবেন একটা কাঠুরে গাছ কাটে, কাঠ কাটে, কষ্ট করে, পরিশ্রম করে, কিন্তু সেই কাঠটা কাটতে 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 কষ্ট করে এক সময় লাঙ্গল বানায়। একটা লাঙ্গল বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়। লাঙ্গলটা দেখবেন বানাইতে গিয়ে কত সূক্ষ্ম কারুকাজ করলে পরে লাঙ্গল হয়। এই লাঙ্গলটা যদি লাকড়িতে পরিণত করতে হয়, তাহলে মাঝ বরাবর একটা কূপ দিলেই লাঙ্গল একেবারে লাকড়িতে পরিণত হয়ে যাবে। একটা লাঙ্গল বানাইতে সময় লাগে, একটা জাতিকে গঠন করতে সময় লাগে, একটা জনগোষ্ঠীকে গঠন করতে সময় লাগে। কিন্তু এই জনগোষ্ঠীকে যদি নষ্ট করতে চান, দুর্নীতিতে ঢুকাইতে চান, অন্যায়কারী বানাইতে চান, নির্যাতনকারী বানাইতে চান, তাহলে এই জনগোষ্ঠীকে অন্যায়ের পথে ধাবিত করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। কিন্তু একটা গাছকে আপনি বড় করবেন, পানি দিবেন, যত্ন করবেন, সার দিবেন, আস্তে আস্তে এটা বড় হয়ে উঠবে। আপনি যদি গাছটা মেরে ফেলতে চান, একটা করাত নিবেন, নিচের দিকে একটা কূপ দিবেন, 5 মিনিটে গাছ শেষ হয়ে যাবে। আমরা এই সমাজে একটা গাছের জন্ম দিতে চাই, যত্ন করতে চাই। এই যত্নটা কিভাবে করব? এখানে পানি দেন,
গাছ লাগান, সার দেন, যার পানি দেওয়ার কথা সে পানি দেখ, যার সার দেওয়ার কথা সে সার দেখ, যার যত্ন করার কথা সে যত্ন করুক, যার কীটনাশক দেওয়ার কথা সে কীটনাশক দেখ, তারপরে একটা গাছের জন্ম হোক। এই গাছটা হলো দিরাইশাল্লায় আমরা এরকম একটা গাছের জন্ম দিতে চাই যে গাছ থেকে লক্ষ লক্ষ লোক শীতের ছায়ার মতো ছায়াতলে বসবাস করে দিরাইশাল্লাহকে একটা নিজের স্বপ্নের জায়গায় পরিবর্তন করতে পারবে। যদি আমরা এটা করতে না পারি ভাই, আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। এটা আমার একার কাজ না, এটা আপনারও একার কাজ না, এটা সম্মিলিত সবার কাজ। আপনি যদি আমাকে সাহায্য করেন, আমি আপনাকে সাহায্য করি, তবেই এই গাছের জন্ম হবে। এই গাছ কিন্তু হঠাৎ করে জন্ম হবে না। এই গাছের যদি জন্ম হয় তাহলে সবাই তার ছায়ার নিচে সুশীতল ছায়ায় জীবনযাপন করতে পারবে। আর যদি আমরা গাছের জন্ম দিতে না পারি, একটা গাছ জন্ম দেওয়ার আগেই করাত দিয়ে কেটে বিনষ্ট করে দেই, তাহলে তো ছায়া পাবো না, রোদে বসে থাকতে হবে, কষ্ট হবে, পরিশ্রম হবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলে যাই, কয়েকটা কাজ হাতে নিতে চাই আমরা। এক, দিরাই এবং সাল্লার ভাটি অঞ্চল এবং পূর্বাঞ্চলের যে সমস্ত ইউনিয়ন থেকে থানা শহরের যোগাযোগ নাই, যে সমস্ত ইউনিয়ন থেকে বাজারগুলোর সাথে যোগাযোগ নাই, আমরা যদি সুযোগ পাই আমরা চেষ্টা করব একটা বাজারের সঙ্গে আরেকটা বাজার, একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন, একটা ইউনিয়নের সঙ্গে থানা শহরকে মাকড়সার জাল যেভাবে বিস্তার করে আমরা চেষ্টা করব দিরাইশাল্লাহর ভাটি অঞ্চলে এরকম রাস্তাঘাট করার জন্য আমরা আমাদের আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব। দ্বিতীয় কাজ, নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন সুরিয়ার পারে আছে, নদী ভাঙ্গন ওইদিকে সোয়াত্তরে দেখে আসলাম, নদী ভাঙ্গন আছে ওইদিকে ফয়জুল্লাহপুরে, নদী ভাঙ্গন আছে সাল্লায়, নদী ভাঙ্গন আছে প্রতাপপুরে। এই নদী ভাঙ্গনকে সামান্য সামান্য কাজ করলে একবার করবেন আবার ভাঙবে, একবার করবেন আবার ভাঙবে, 50 লাখ টাকা খরচ করবেন, কয়দিন পরে আবার ভাঙবে। এইটার একটা পার্মানেন্ট সমাধান বের করতে হবে, যেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নদী ভাঙ্গনের কারণে একজন মানুষের বাড়ি বিলীন না হয়ে যায়। এই ব্যাপারে আমরা স্থায়ী উদ্যোগ গ্রহণ করতে চাই। আমি আজকে সকালবেলাও সরকারের উচ্চ পর্যায়ের এক লোকের সঙ্গে কথা বলেছি, সোয়াইত্তরের ওই পার ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়া জায়গাটুকু খুব দ্রুতই ঠিক করে দিবে। আর আজকে আমি বলবো আপনাদের মধ্যে থেকে একজন আমাকে ভিডিও করবেন, ছবি দিবেন, বর্ণনা দিবেন যে সুরিয়ার পাড়ের কোন জায়গাটা ইমার্জেন্সি ভেঙে যাচ্ছে, ইমার্জেন্সি কাজ করাইতে হয়। আমি চেষ্টা করব সরকারের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে ইমার্জেন্সি নদী ভাঙ্গনটাকে বন্ধ করার জন্য। এই নদী ভাঙ্গন সামান্য বন্ধ করলে কাজ হবে না, এটাকে পার্মানেন্ট সিলগালা করতে হবে। পার্মানেন্ট সিলগালা করতে গেলে ব্লক দিতে হবে, প্রোটেকশন দিতে হবে, যেভাবে আজমিরিগঞ্জের লোকেরা প্রোটেকশন দিয়েছে এই প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, না হয় আমরা এখান থেকে রক্ষা পাবো না। আরেকটা কাজ দেখবেন, হাসপাতাল নাই বাজারগুলোতে, বাজারগুলোতে কোনো মেডিকেল সেন্টার নাই। আপনি যান আকিলশা বাজারে, ভালো মেডিকেল সেন্টার আছে, আপনি ব্লাড টেস্ট করতে পারেন, হার্ট টেস্ট করতে পারেন, তো কোথায় করা উচিত ছিল? তো আপনাদেরকে হার্ট অ্যাটাক হয় না, স্ট্রোক হয় না, তো কই যাবেন? সিলেট। কই যাব? দিরাই। দিরাইও হার্ট অ্যাটাকের কোনো চিকিৎসা নাই, আছে? দিরাই কোনো অপারেশন আছে? তাহলে এগুলো কে করবে? আমি মনে করি দ্বিতীয় এজেন্ডা হওয়া উচিত স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করা, হাসপাতাল, মেডিকেল সেন্টার বাড়ির পাশের বাজারগুলোতে এমন করে গড়ে তুলতে হবে যেন আমরা প্রাথমিক চিকিৎসার জন্য দূরে না গিয়ে বাড়ির পাশেই আমরা আমাদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে পারি। তৃতীয় একটা বড় কাজ, বেকারদের কাজ। যারা বেকার তারা কাজ পাবে কোথায়? হাজার হাজার লোক আছে, কাজ নেই। দিরাইশাল্লায় মিলে 45-46 হাজার লোক আছে যাদের কাজ নাই, যারা আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস কোনো কাজ নাই। এই বেকার যুবকদেরকে দেখে দেখে তাদের চাকরির ব্যবস্থা করা, বিদেশে পাঠানো, ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, দিরাইয়ে প্রশিক্ষণ সেন্টার খোলা, তাদেরকে কম্পিউটার শেখানো, তাদেরকে ড্রাইভিং শেখানো, তাদেরকে আস্তে করে ইলেকট্রিকের কাজ শেখানো, ফ্রিজের কাজ শেখানো, কৃষি কাজের জন্য যন্ত্রপাতি ব্যবহার বিদেশে যে করতে পারে তা শেখানো। শিখে তাদেরকে যদি আমরা বেছে বেছে বিদেশে পাঠাইতে পারি তাহলে বিদেশে এক একজন সন্তান, আপনার সন্তান, আপনার নাতি, আমার ভাই, আপনার বন্ধু প্রশিক্ষণ নিয়ে যদি বিদেশে যায় তাহলে তারা মোটা অঙ্কের টাকা আয় করতে পারবে।
এগুলোকে বাছাই করতে হবে, ইউনিয়ন থেকে বাছাই করতে হবে। একটা ইউনিয়নে 1000 লোক যদি আমরা বাছাই করতে পারতাম, 13টা ইউনিয়নে 13,000 লোক, পৌরসভা 1000 লোক, 14,000 লোক, 14,000 লোককে বাছাই করে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর প্রশিক্ষণ দিলে তারা মিডল ইস্টের, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, ওমানে এই সমস্ত জায়গায় সম্মানজনক চাকরির ব্যবস্থা হলে আমার আপনার বেকার যুবকরা আস্তে আস্তে কাজ হাতে পাবে। দেখেন তো আকিল শাহ বাজার, আকিল শাহ বাজার তো এই অঞ্চলের সবচেয়ে বড় বাজার। তো আকিল শাহ বাজার তো ব্যবসার কেন্দ্র হওয়া উচিত ছিল, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার লেনদেন হওয়া উচিত ছিল আকিল শাহ বাজারে, বোয়ালিয়া বাজারে। আকিল শাহ বাজার, বোয়ালিয়া বাজার থেকে যাব কোথায়? একদিকে আছে হলো নবীগঞ্জ, আরেকদিকে আছে হলো আজমিরিগঞ্জ। তো নবীগঞ্জ, আজমিরিগঞ্জ পার হয়ে কই যাব? ঢাকা তো কাছে, হবিগঞ্জে গেলেই তো ঢাকায় কাছে। আর এই রাস্তা না গিয়ে যদি সিলেটে যেতে চাই, তাহলে এখান থেকে সিলেটে যাও, এখান থেকে সিলেটে গিয়ে তারপরে ঢাকায় যাও, এটা অনেক দূর। কিন্তু হবিগঞ্জের ফাঁড়ি পথে এখান থেকে ঢাকায় যাওয়া খুবই সহজ কাজ। ফলে এগুলো নিয়ে মাস্টার প্ল্যান করতে হবে। একটা একটা প্ল্যান করলে লাভ হবে না। একটা প্ল্যান করে স্কুল বানাবেন, কয়দিন পরে মনে হবে আর স্কুল ঠিক হয় নাই, হাসপাতাল বানাই। এরপরে হাসপাতাল বানাবেন, তখন মনে হবে হাসপাতাল ঠিক হয় নাই, বাজারের ব্যাংকের ব্যবস্থা করি। এই জন্য এগুলো বসে যারা ইঞ্জিনিয়ার, যারা বড় মাপের ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে বসে ইউনিয়ন ভিত্তিক একটা পরিকল্পনা করে প্রতিটা ইউনিয়নে কি কি দরকার, কোন জায়গায় কি দরকার, কোন জায়গায় মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, কবরস্থান দরকার, শ্মশানঘাট দরকার, মন্দির দরকার, এগুলোকে একটা একটা করে যদি তাল করে করা যায়, আমার ধারণা এটাই হবে সবচাইতে পার্মানেন্ট সমাধান। এই পার্মানেন্ট সমাধানের কাজ করতে চাই, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। চলেন, এখানে নেতা নেত্রী বলতে কিছু নাই, এখানে সবাই সমান। আপনারাও আমাদের ভাই, আমরাও আপনাদের ভাই। একটা সমাজ ঠিক করতে গেলে নেতা নেত্রীর চাইতেও, ভাই আত্মীয় স্বজনের চাইতেও যারা কাজ করবে তাদের একতা প্রয়োজন, তাদের একসাথে আসার প্রয়োজন। তো আজকে আমাকে জরুরি ভিত্তিতে সময় দিতে পারলাম না, দিরাই যেতে হবে। আজকেই বিকালের ফ্লাইটে আমার ঢাকায় যেতে হবে। কালকে আমার বড় বড় কিছু সুপ্রিম কোর্টের কেস আছে। তো এই জন্য আমি খুবই দুঃখিত, আপনাদের সঙ্গে আমরা আগেও কথা দিয়ে আসতে পারি নাই, আমাদেরকে আপনারা মাফ করে দিবেন। আমাদের কোনো কথায় কাজে কষ্ট পেয়ে থাকলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরো 2 বার সময় দিয়ে আমরা আসতে পারি নাই, এই জন্য আপনারা মনে কষ্ট পাবেন না। আমরা কাজ করছি, আমরা বসে নাই, আমরা সবাই মিলে কাজ করি, আমাদের মাতৃভূমিকে পরিবর্তনের কাজ করি। আমরা আপনারা মিলে একসাথে কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।